আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সুব্রতা ফারদিনের নামটা শুনেই ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু মামুকে কিছু বলার সাহস পেল না। এমনিতেই এত রাত করে বাড়ি ফিরেছে, বিষয়টা মায়ের কানে পৌঁছালে কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা প্রবল। সুব্রতা ঘাড় কাত করে সম্মতি জানালো। নিজের রুমে গিয়ে হাত পা ছড়িয়ে দিতেই সাদাফের ফোন এলো। বাসায় ঝামেলা হয়েছে? সুব্রতা ক্লান্ত গলায় বলল, একটু আমি ম্যানেজ করে নিয়েছি। সরি শুভ্রা, তোমাকে আরো আগে পৌঁছতে উচিত ছিল আমার। বাদ দাও তো। আচ্ছা, ঢাকা কবে ফিরছো? পরশু রাতের ট্রেনে। তুমি কি আমার সাথে ফিরবে নাকি থাকবে? সুব্রতা মৃদু গলায় বলল, তুমি না থাকলে আমি এখানে থেকে কি করব? আমি পারলে তো কালই চলে যেতে চাই। এই ফারদিন নামক আপদটা একদম ভালো লাগছে না আমার। সাদাফ ভ্রু কুঁচকে বলল, ফারদিনকে? মামুর বন্ধুর ছেলে। মামু তাকে আমার গাইড নিযুক্ত করতে চাইছেন কাল। অমন হলে তোমার সাথে দেখা করা সম্ভব হবে না। আমরা কাল রাতে ফিরে গেলেই বেশি ভালো হতো। তবে কাল তুমি বেরোচ্ছ না। আমি আরো ভাবলাম কাল তোমায় নিয়ে সারা শহর ঘুরবো, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার খাওয়াবো। বলে বলে লোক দেখাবে না একদম, পরে আফসোস হবে আমার। সাদাফ হেসে বলল, আফসোস হওয়াটাই স্বাভাবিক। শুটকি, মধুভাত, বেড়া বিস্কুট, বাকরখানি, লক্ষ্মী শাক ভুনা, বেলুন শাল, কালা ভুনা, বিরিয়ানি, মেজবানি মাংস, আফলাতুন হালুয়া, তাল পিঠা, নোনা ইলিশ, সবকিছু দারুণ টেস্ট। সুব্রতা মুখ ফুলিয়ে বলল, তুমি বেশি বেশি বলছো। সাদাফ নিঃশব্দে হাসল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকার পর বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল সুব্রতা। হালকা গলায় বলল, তোমার বাসায় আমায় নিয়ে কোনো আলোচনা হয়নি? সাদাফ বিরস মুখে বলল, কি আলোচনা হবে? কার কেমন লাগলো এসব? না, তেমন কিছু না। তেমন কিছু কেউ তো বলেনি, অ্যাটলিস্ট আমার সামনে বলেনি। মা শুধু বললেন মেয়েটা ভীষণ নরম মনের, আর পৃথা তো তুমি বলতে অজ্ঞান। বড় ভাবি, মেজো ভাইয়া, বড় ভাইয়া, বাবা, কারোর সাথে তো তেমন দেখা হয়নি, সাক্ষাৎও হয়নি। তোমাকে আজ বাসায় আনাটা ঠিক হয়নি, আরও কিছুদিন পর আনলে ভালো হতো। তাহলে আত্মীয় স্বজনদের চাপটা থাকতো না, সবার সাথে ফ্রি দেখা সাক্ষাৎ হতো। সুব্রতা বিরক্ত মুখে ফোনটা একবার চোখের সামনে ধরল, তারপর বিরস মুখে বলল, অর্পণ কল দিয়ে জ্বালাচ্ছে, পরে কল করছি। সাদাফ ছোট্ট করে উত্তর দিল। আচ্ছা। সাদাফের ফোন কেটে অর্পণের ফোন রিসিভ করতেই একে একে কথা বলে উঠল চারজন। সুব্রতা বিস্ময় নিয়ে বলল, তোরা সব? অর্পণ দাঁত কেলিয়ে বলল, কনফারেন্স আছি সবাই। এবার বল, ভাইয়ের সাথে হানিমুন কেমন চলে? সুব্রতা ধমকে উঠল, বলল, কিসের হানিমুন? উল্টাপাল্টা কথা বলবি না একদম। আমি মামুর বাসায় আছি। বুঝি বুঝি, সবই বুঝি। নেক্সট মান্থে যে খালামণি হয়ে যাচ্ছি সেটাও বেশ বুঝতে পারছি। সুব্রতা জ্বলে উঠে বলল, তোরে সামনে পাইলে খুন করতাম। উফ, যত সব থার্ড ক্লাস আলা। পুষ্পি সমঝোতার ভাব করে বলল, আচ্ছা ওসব বাদ দে, তুই বরং এটা বল কেমন কাটলো সব? ট্রেন টু শ্বশুর বাড়ি আমাদের সাথে একটু শেয়ার করতেই পারিস। আমাদেরও তো একটু অভিজ্ঞতার দরকার নাকি? ট্রেনের কেবিনে কত টাইপে প্রেম হতে পারে সেই সম্পর্কে ছোটোখাটো ধারণা কিন্তু তুই দিতেই পারিস। ট্রেনের কেবিনের কথা বলতেই লালটে লাজুকলতা ছুঁয়ে গেল সুব্রতার সারা অঙ্গ জুড়ে। অর্পণ পুষ্পিতের এটা ওটা বলে ফোন কেটে বালিশে মুখ ঢেকে পড়ে রইল সে। হাত বাড়িয়ে রুমের লাইটটা নিভিয়ে দিতেই রোমাঞ্চিত অতীতগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে সামনে আসতে লাগলো একের পর এক। সেদিন রাতে অযথাই লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল সুব্রতা। সাদাফের স্বাভাবিক কথাবার্তাগুলোতেই কেন যেন কেঁপে উঠছিল সে। সাদাফ স্বাভাবিক আলোচনার মাঝপথেই দ্বিধাময় গলায় বলল, কোনোভাবে তুমি কি আমায় ভয় পাচ্ছ শুভ্রা? মানে আমার সাথে সেফ ফিল করছো না এমন কিছু? সাদাফের কথায় এক পলকের জন্য চোখ তুলে তাকিয়েছিল সুব্রতা। সাদাফের গাঢ় দৃষ্টির সামনে চোখ রাখতে না পেরে মুহূর্তেই জানালার বাইরে তাকিয়ে ঘাড় নাড়িয়েছিল, যার অর্থ সে ভয় পাচ্ছে না।
সুব্রতা মামুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ল। মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তার। মন শরীর জুড়ে সাদাফ নামক রোগটা যেন বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে। বারবারই চিৎকার করে বলছে, সাদাফকে চাই, সাদাফকে চাই। ঢাকায় ফেরার পর দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। সাদাফের সাথে খুনসুটি, নিস্তব্ধ নদীর পাড়ের উত্তাল প্রেম, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, সব জায়গাতেই প্রেমময় স্মৃতি ফেলেই কেটে গেল পুরো বর্ষা। ধীরে ধীরে ঘনিয়ে এলো আনিমুল হকের দেশে ফেরার দিন। অগস্ট মাসের শেষ সপ্তাহ। শরতের আকাশে সাদা মেঘের উড়ি শুরু হয়েছে মাত্র। সুব্রতা আশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সরু কাঠগোলাপ গাছটির দিকে। সাদা হলুদে রাঙা কাঠগোলাপে ছেয়ে আছে ছোট্ট গাছটির মাথা। সুব্রতা মাথার ঘোমটা ফেলে দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। সাথে সাথেই বেজে উঠল ফোন। ফজরের নামাজ শেষ করে অনেকদিন পর ছাদে এসেছে সুব্রতা। ফজরের নামাজের পর সাধারণত ফোন বাজে না তার, তাই সকালের নিস্তব্ধতাকে ছাপিয়ে হঠাৎই ফোনের শব্দে বিস্মিত হলো সে। কয়েক সেকেন্ড ফোনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে থেকে নম্র গলায় সালাম দিল। ওপাশ থেকে গম্ভীর গলায় সালামের উত্তর নিলেন আনিমুল সাহেব। খানিক হেসে বললেন, কেমন আছো দিদি ভাই? আনিমুল সাহেবের ফোন পেয়ে খানিকটা হক চকিয়ে গেল সুব্রতা। এই 2 মাসের হজ যাত্রায় কখনো সুব্রতার পার্সোনাল নাম্বারে ফোন দেয়নি আনিমুল হক। সুব্রতা খানিকটা ধাতস্থ হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এটুকু বলেই থেমে গেলেন আনিমুল সাহেব। তাহাজ্জুদ নামাজ শেষ করে হঠাৎ নাতনিকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল তার। বুকে বাজছিল অদ্ভুত এক হাহাকার, কিন্তু নাতনির কাছে সে কথা প্রকাশ করা চলে না। নিজেকে সবার থেকে খানিকটা দূরে গাম্ভীর্যতার চাদরে মুড়িয়ে রাখতেই অভ্যস্ত তিনি। হুটহাট সেই খোলস ফেলে নিজেকে মেলে ধরা তার স্বভাব বিরোধী। আনিমুল সাহেব দীর্ঘশ্বাস গোপন করে বললেন, এর পরের বার যখন আসবো তখন তোমাকে সাথে আনবো দিদি ভাই, সাথে নাচ জামাইকেও আনবো। আমি ফেরার পর বিয়ে করতে কোনো আপত্তি নেই তো দিদি ভাই? সুব্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, না নেই, তুমি ফিরে এলেই বিয়ের পিড়িতে বসবো আমি, দেখো। আচ্ছা। সুব্রতা মৃদু গলায় বললেন, কিছুক্ষণ চুপ থেকে কাতর কণ্ঠে বলে উঠলেন আনিমুল সাহেব, আর মাত্র 5-6 দিন বাকি দিদি ভাই। আল্লাহর ঘর থেকে এবার আর ফিরতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কি যেন ফেলে যাচ্ছি। আনিমুল সাহেবের কাতর কণ্ঠটা সুব্রতার কাছে অপরিচিত। আনিমুল হক নিজের কাতরতা খুব একটা প্রকাশ করেন না। সুব্রতা প্রথম দফায় খানিকটা বিস্মিত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, কি ফেলে আসছো দাদু? আনিমুল হক সাহেব জবাব না দিয়ে বললেন, পরের বছর তোমাকে সাথে আনবো দিদি ভাই, সাথে আনবো, ভালো থেকো। এটুকু বলেই ফোন কাটলেন আনিমুল সাহেব। সুব্রতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই ভীষণ খুশি হয়ে গেল। চোখে মুখে খেলে গেল অদ্ভুত এক দুধি। ছাদ থেকে খুব দ্রুত নিচে নেমে গেল সে। ভোর 7টা বাজে। সাদাফের বনানীর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে সুব্রতা। মাকে হ্যানত্যান বুঝিয়ে সেই ভোরে বাসা থেকে বেরিয়ে এসেছে সে। পার্স থেকে এক্সট্রা চাবি বের করে খুব সাবধানে দরজা খুলল সুব্রতা। 1 মাস আগে ফ্ল্যাটের চাবিটা সাদাফকেই দিয়েছিল তাকে। সুব্রতা দরজা লক করে পাসপোর্টটা সোফার উপরে রাখল। সারা ঘর আবছা অন্ধকারে ঢাকা। সুব্রতা পা টিপে টিপে সাদাফের ফোনের সামনে গিয়ে দাঁড়ালো। সাদাফ কাঁথা মুড়িয়ে ঘুমাচ্ছে। গায়ে টি শার্ট না থাকায় আলগা বুকের আকর্ষণীয় লোমের অনেকটাই সুব্রতার দৃষ্টিগোচর হচ্ছে। সুব্রতা খুব সাবধানে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। সাদাফের ঘুমন্ত মুখটাকে ছুঁয়ে দেবার অদম্য ইচ্ছে নিয়ে খানিকটা ঝুঁকে এলো সে। কিভাবে হুট করে গুটিসুটি হয়ে সাদাফের কাঁথার ভেতর ঢুকে গেল। এক দৃষ্টে বেশ কিছুক্ষণ সাদাফের মুখের দিকে তাকিয়ে রইল সুব্রতা। সাদাফের বন্ধ চোখ জোড়ার বড় বড় পাপড়ি কুয়াশা ভেজা শিউলি ফুলের মতোই স্নিগ্ধ লাগছে। কালচে লাল ঠোঁটটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। মাথার এলোমেলো চুল কপালে এসে পড়েছে। সুব্রতা সাবধানী হাতে সাদাফের চুলে হাত বোলালো। চুলগুলো পেছন দিক দিয়ে ঠেলে নিজের অজান্তেই সাদাফের কপালে উষ্ণ পরশ দিতে লাগলো। সুব্রতার শরীরের গরম ওম পেয়ে ঘুমের ঘোরে তাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল সাদাফ। সাদাফ আষ্টে পৃষ্ঠে এতটা কাছাকাছি এসেই ভেতরটায় ঢাকঢোল পেটাতে শুরু করলো। হৃৎপিণ্ড এতটাই জোরে ছুটতে লাগলো যে সুব্রতার ভয় হলো
এই বুঝি ঘুম ভেঙে যাবে সাদাফের। রাত জেগে থাকলে কখনোই সাদাফের দিকে এতটা গভীরভাবে তাকাতে পারে না শুভ্রতা। সাদাফ তাকাতেই লজ্জায় মর্মর অবস্থা হয়ে যায় তার। শুভ্রতা তার কোমল হাতটা সাদাফের দুদিনের শেভ না করা দাড়িগুলোর উপর রাখল। শুভ্রতার ছোঁয়া আর চুলের ঘ্রাণে আচমকাই ঘুম ছুটে গেল সাদাফের। চোখ কুচকে জড়িয়ে রাখা মানুষটার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, শুভ্রা তুমি কখন এলে? শুভ্রতা ঠোঁট টিপে হেসে বলল, সারপ্রাইজ হয়েছো? সাদাফ হাতের বাঁধন শক্ত করে শুভ্রতার গলায় মুখ ঢোকালো, মাথা নেড়ে বলল, প্রচুর। ততক্ষণে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে বহু গুণ উত্থাল পাতাল হয়ে গিয়েছে। গলা শুকিয়ে এসেছে। সাদাফের বাঁধন ছিঁড়ে দূরে সরার চেষ্টাও করেছে, কিন্তু লাভ বিশেষ হয়নি। সাদাফের শক্তির সাথে পেরে ওঠা শুভ্রতার ছোট্ট পাতলা শরীরের গর্ব নয়। শুভ্রতা মৃদু গলায় বলল, একটা দারুণ খবর আছে, শুনবে? হুম। আজ থেকে ঠিক 6 দিন পর দাদুর ফ্লাইট। তার মানে আগামী শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছেছেন দাদু। দাদু বাড়ি ফিরলেই তোমার কথা বলে দিব দাদুকে। দাদু প্রথম কথাতেই রাজি হয়ে যাবে, দেখো। সাদাফ হাসল, বলল, বাবা মাও 4 দিন পর ঢাকায় আসছেন শুভ্রা, এবারে তো সব ঠিক হবে। শুভ্রতা উত্তেজনায় লাফিয়ে উঠল। তাকে আবারও নিজের কাছে টেনে নিতেই খুশি খুশি গলায় বলে উঠল শুভ্রতা, উফ, আমার তো ভাবতেই আনন্দ লাগছে। এবার লুকিয়ে চুরিয়ে ঘুরে বেড়াতে হবে না আমাদের, বলো? সবার সামনে প্রেম করব। গলিতে গলিতে আমাদের প্রেমের প্রচার হবে। পোস্টারে পোস্টারে ছেয়ে যাবে আমাদের মনের ক্যানভাস। শুভ্রতার কথায় হু হা করে হেসে উঠল সাদাফ। শুভ্রতা ভ্রু কুচকে তাকালো। কি সমস্যা, হাসছো কেন? কই আসছি? অদ্ভুত, হেসে হেসেই বলছো, কই হাসছো? সাদাফ আবারও হাসল, কাঁথা দিয়ে নিজেদের আগাগোড়া মুড়িয়ে দিয়ে বলল, আর হাসবো না, আজ অফিস নেই, চলো ঘুমাই। সাদাফের অবাধ্য হাত অবাধ্য থেকে অসহনীয় রকম অবাধ্য হতেই মোচড়া মুচড়ে শুরু করে দিল শুভ্রতা। সাদাফ ভ্রু কুচকে বলল, কি হলো, এত নড়াচড়া করছো কেন? শুভ্রতা একবার লাজুক দৃষ্টি নিক্ষেপ করে সাদাফের বাহুতে ধাক্কা দিয়ে বলল, ওঠো তো, অনেক ঘুমিয়েছো। এবার বউয়ের খাবারের বন্দোবস্ত করো, প্রচুর ক্ষুধা পেয়েছে। আজ তোমার হাতে রান্না খাবো। আমার ঘুমোতে ইচ্ছে করছে না, ছুটির দিন খেতে নেই, চলো ঘুমাই। আর আমার খেতে ইচ্ছে করছে, ছুটির দিন এত ঘুমোতে নেই, চলো খাই। সাদাফ হেসে ফেলল, ডান চোখ টিপে বলল, আচ্ছা খাও। সাদাফের কথাটা প্রথম দফায় বুঝতে না পেরে ভ্রু কুচকে তাকালো শুভ্রতা। তেতে উঠে বললেন, তুমি দিন দিন অসভ্যতার চূড়ায় উঠে যাচ্ছ। সাদাফ আবারও শব্দ করে হাসল, শোয়া থেকে উঠে বসল, বলল, কতক্ষণ আছো? দুপুর দিকে সাদাফের বাসা থেকে ফিরেই মার পিছু পিছু রান্নাঘরে ঢুকেছে শুভ্রতা। মায়ের কুঞ্চিত ভ্রুকে পাত্তা না দিয়ে এটা ওটা নড়ছে সে। সাদাফের বাড়িতে যাওয়ার পর বেশ কয়েকজন মুরব্বী গেছেন। মহিলা রান্না, কোরআন শিক্ষা, সেলাই এসবের কথা জিজ্ঞেস করছিল তাকে। কোরআন তিলাওয়াত করতে পারলেও রান্না আর সেলাই এই সুব্রতার মার্কস 5-এর বেশি কখনো নয়। সেই থেকে সেলাই আর রান্না শেখায় দৃঢ় প্রতিজ্ঞ সে। যদিও সাদাফ বলেছে সব শেখা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও সুব্রতা শিখবে। সাদাফ জয়েন্ট ফ্যামিলির ছেলে, আর স্ত্রী হিসেবে বছরে 2-1 তো শ্বশুরবাড়ি যেতেই হবে তাকে। সুব্রতা চায় না এক মুহূর্তের জন্যেও কেউ তাকে অন্য কিছু ভাবুক। সুব্রতার সাদাফের যোগ্য নয় এমন কিছু ভাবুক। মায়ের সাথে রান্নায় হাত চালিয়ে রাতের খাবার শেষ করে ক্লান্ত প্রান্ত শরীরে বিছানায় পা এলিয়ে দিতেই অর্পণের কল এলো। সুব্রতা আলসেমি ভরা হাতে ফোনটা তুলতেই কোনো ভূমিকা ছাড়াই ওপাশ থেকে বলে উঠল, অর্পণ। তুই কি জানিস যে তনুর বিয়ে ঠিক হয়ে গেছে? তনু কাঁদছে। কি কি বললি তুই? অর্পণ অস্থির গলায় বলল, তনুর বিয়ে ঠিক হয়ে গেছে। এত বড় ব্যাপারটা এতদিন চেপে যেতে পারলো তনু, আর যখন বিয়ের ডেট পড়ে গেছে তখন? সুব্রতা থমকে উঠে বলল, কি যাতা বলছিস? পাগল হয়ে গেছিস তুই? তনু তনু কালো আমাদের সাথে আড্ডা দিল, তাছাড়া ও তো ভাইয়াকে। সেটাই তো, এত বড় কথা একটা বারও আমাদেরকে জানতে দিল না মেয়েটা। এই বোকাশোকা মেয়েটা মিথ্যা হাসি হাসতে শিখে গেল কবে রে? সুব্রতা স্তব্ধ হয়ে বসে আছে। অর্পণের কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার।
তনয়ের বিয়ে ঠিক হয়ে গেলে শুভ্রব এখনো বসে আছে কেন? ওদের কি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে? শুভ্রব কি তনয়াকে ছেড়ে দিয়েছে? না, নিজের ভাইয়ের সম্পর্কে এমনটা কখনোই ভাবতে পারে না শুভ্রতা। শুভ্রব এমনটা করতেই পারে না। তাহলে অর্পণের কথায় ভাবনার সুতো কাটল শুভ্রতার। শুভ্রব ভাইয়া চুপ করে আছে কেন বলতো? এখন আমার নিজেরই কান্না পাচ্ছে শুভি। এই তনুটা যে কেন আগে বললো না? একটাবার আমাদের বলতো, এখন কেঁদে কি হবে? এটুকু বলতেই গলা কেঁপে উঠল অর্পণের। শুভ্রতা উত্তর না দিয়েই ফোন কাটল। মাথাটা কেমন ভো ভো করছে তার। শুভ্রতার সাথে তনয়ের সম্পর্ক না থাকলে, তনয়া শুভ্রবকে ভালো না বাসলে এতটা ভাবতে হতো না তাদের। কিন্তু আবারও সেই কিন্তুর মাঝে আটকে গেল শুভ্রতা। পাশে রাখা ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। ভাইয়ের রুমে উকি ঝুঁকি দিয়ে ভাইকে দেখতে না পেয়ে ছাদের দিকে পা বাড়ালো। এদিক ওদিক তাকিয়ে ছাদের এক কোনায় কারো ছায়া দেখতে পেল শুভ্রতা। সিগারেটের মৃদু আলোর ওঠানামা ব্যক্তিটি শুভ্রব নাকি শরীফুল সাহেব বুঝে উঠতে পারল না শুভ্রতা। ধীর পায়ে কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি বিস্ময় নিয়ে বলল, ভাই তুই সিগারেট খাস? শুভ্রতার বলা কথাটা শুভ্রবের কান পর্যন্ত পৌঁছালো বলে মনে হলো না। শুভ্রতা আরও একটু কাছাকাছি এসে দাঁড়ালো। গলার জোর খানিকটা বাড়িয়ে নিয়ে বলল, ভাই শুনছিস? শুভ্রব খানিকটা চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলক শুভ্রতার মুখের দিকে তাকালো। মুখ ফিরিয়ে বার কয়েক সিগারেটে টান দিয়ে সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে বলল, রাতের বেলা ছাদে কি কিছু বলবি? শুভ্রবের স্বাভাবিক কণ্ঠ শুনে অবাক হলো শুভ্রতা। এই মুহূর্তে শুভ্রবের মুখটা দেখার তীব্র ইচ্ছে জাগতে লাগলো। জানতে ইচ্ছে করতে লাগলো শুভ্রবের সুপ্ত মনের সত্য সেই কথাগুলো। শুভ্রব কি সত্যি কষ্ট পাচ্ছে না? একটুও না। শুভ্রতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করলো শুভ্রব, কিছু বলবি? তাহলে বল, রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? শুভ্রতা মাথা তুলে ভাইয়ের দিকে তাকালো। অন্ধকারে শুভ্রবের মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। শুকনো ঢোক গিলে উসখুস করতে লাগলো শুভ্রতা। বড় ভাইকে হুট করে এমন একটা প্রশ্ন কি করে করবে বুঝে উঠতে পারছে না সে। শুভ্রতা আবারও চুপ হয়ে যাওয়ায় রুহুরো গলায় ধমকে উঠল শুভ্রব। আশ্চর্য, কিছু বলার হলে বল, নয়তো নিচে যা। আমার সামনে এভাবে গাধার মতো দাঁড়িয়ে থাকবি না। শুভ্রতা মুখ কাচুমাচু করে বলল, তনুর বিয়ে ঠিক হয়ে গেছে ভাইয়া। কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক গলায় উত্তর দিল শুভ্রব। তাই নাকি? ভালো তো। শুভ্রবের এমন কথায় বেশ ধাক্কা খেল শুভ্রতা। নিজেকে সামলে নিয়ে বলল, কাল পরশুই ওর গায়ে হলুদ ভাইয়া। ও আচ্ছা, তো বান্ধবীর সাথে সাথে তোরও বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করছে নাকি? আম্মুকে বলবো? এমন একটা পরিস্থিতিতে শুভ্রবের শুকনো রসিকতা অত্যন্ত তেতো ঠেকল শুভ্রতার। বিরক্তি নিয়ে বলল, তুই কিছুই করবি না? কথাটা শুনে তোর একটু খারাপ লাগছে না? শুভ্রব অবাক হওয়ার চেষ্টা করে বলল, মানে তোর বান্ধবীর বিয়ে হবে, সেখানে আমার ভালো লাগা খারাপ লাগার কথা কোথা থেকে আসছে? শুভ্রতা মাথা নিচু করে বলল, তুই যে তনুকে পছন্দ করিস তা আমি জানি ভাইয়া। শুভ্রব অবাক চোখে তাকালো। পরক্ষণেই রেলিংয়ে ঠেস দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তুই কিছু করিস না কেন ভাইয়া? এভাবে তনুর বিয়ে হয়ে যেতে দিবি তুই? অনেক রাত হয়েছে শুভি, নিচে যা। শুভ্রতা কোমল কণ্ঠে বলল। তনু কাঁদছে ভাইয়া, ও তোকে ভালোবাসে। শুভ্রব এবার বোনের দিকে তাকালো। অন্ধকারেও চোখ দুটো জলজল করছে তার। শুভ্রতার হঠাৎ করে মনে হলো শুভ্রব কাঁদছে। শুভ্রতার ভাবনাকে ঠেলে দিয়ে শান্ত গলায় জবাব দিল শুভ্রব, আমিও বাসি, কিন্তু ভালোবাসা দিয়ে সব হয় না। মাঝে মাঝে পরিস্থিতির কাছে ভালোবাসাটা অসহায় হয়ে পড়ে, তখন আর বলা বা করার মতো কিছু থাকে না। পরিস্থিতির কাছে অসহায় পড়ে মানে কি? তোদের মাঝে বাজে কোনো সিচুয়েশন তো দেখতেই পারছি না আমি। তনুকে তুই ভালোবাসিস, তনু তোকে ভালোবাসে, তাহলে সমস্যাটা কোথায়? মা বাবা তনুকে মেনে নেবে না এমন তো কোনো ব্যাপারও না, তাই না? তাহলে তনয়ার ফ্যামিলির আমাকে মেনে নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বই কি শুভি? শুভ্রতা অবাক চোখে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আশ্চর্য, তনুর ফ্যামিলি তোকে মেনে নেবে না কেন? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো অংশেই ওদের থেকে খারাপ না। আমরা রেসপেক্টিভ ফ্যামিলি থেকে বিলং করি, তাহলে সমস্যাটা কোথায়? বোনকে উত্তেজিত হতে দেখে
হালকা হাসলো শুভ্র, ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, আশ্চর্য, তনুর ফ্যামিলি তোকে মেনে নেবে না কেন? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো অংশে ওদের থেকে খারাপ না। আমরা রেসপেক্টিভ ফ্যামিলি থেকে বিলং করি, তাহলে সমস্যাটা কোথায়? বোনকে উত্তেজিত হতে দেখে হালকা হাসলো শুভ্র, ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, তোর ভাই যে বেকার সে কথা কি ভুলে গিয়েছিস শুভি? নাকি নিজের ভাই বলে সেই দোষটাকে ঢেকে রাখতে চাইছিস? বেকার তো কি হয়েছে? আজ বেকার বলে কি সারা জীবনেই বেকার থাকবি নাকি? মাত্রই মাস্টার্স কমপ্লিট করলে। উফ, চাকরির জন্য কিছুটা সময় তো লাগবেই। আমাদের এত বড় বাসায় কি কোনো জায়গা হবে না? সে কি না খেয়ে পড়ে মরে যাবে? বোনের বাচ্চামো কথাবার্তায় আবারও হাসলো শুভ্র, ভারী নিঃশ্বাস ফেলে বলল, তা মারবে না, কিন্তু এই দোহাই দিয়ে কি কোনো বাবা তার মেয়েকে দেয়? মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মায়েরা সরকারি চাকরিজীবী ছেলে খুঁজে শুধুমাত্র মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে ভেবে। সেখানে ছেলে ভবিষ্যৎ চাকরি পাবে এমন সে বুক বেঁধে কে মেয়ে দিবে বল? সুব্রতার মুখটা মুহূর্তেই চুপসে গেল, অধৈর্য হয়ে বলল, আগেই আসা ছাড়ছিস কেন ভাইয়া? তনুর বাবা মার সাথে কথাটা তো অন্তত বল। 1-2 বছরের সময়টা যা, মেয়ের ভালোবাসার জন্য এটুকু সময় কি তারা দিতে পারবে না? শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, না, পারবে না। তোর কি ধারণা ওদের সাথে কথা বলিনি আমি? অসংখ্য বার অনুরোধ করেছি ওনাদের, কিন্তু এটুকু বলে থামে শুভ্র, কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। সুব্রতা কাতর চোখে ভাইয়ের মুখের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ পর নিজ থেকেই কথা বলে শুভ্র, তনুর পরে আরও 2টা মেয়ে আছে ওনাদের। তনুর মেজো বোন তো আমার বিয়ে ঠিক হয়ে আছে, শুধুমাত্র তনুর বিয়ের জন্যই আটকে আছে সব। তাছাড়া সরকারি চাকরিওয়ালা ছেলে হাতের কাছে পেয়ে আমার মতো বেকার ছেলের মুখ চেয়ে বসে থাকতে রাজি নন তারা। 2 বছর পর যে চাকরি পাবই তার বা কী গ্যারান্টি আছে? তাদের এত এত স্ট্রং যুক্তির মাঝে আমার আর তনয়ের ভালোবাসাটা বড্ড যুক্তিহীন রে শুভি, বড্ড অপ্রয়োজনীয়। সুব্রতা অসহায় চোখে তাকিয়ে রইল। শুভ্রব আবারও বলল, আমার নিজেরও একটা বোন আছে। বোন যে ভাইয়ের জন্য কতটা তা আমি বুঝি। তুই যদি কখনো কোনো ছেলের হাত ধরে বেরিয়ে যাস তাহলে আমাদের মা বাবা যে বেঁচে থেকেও মরে যাবে তাও আমি বুঝি। নিজের বাবা মাকে যে কষ্টের মধ্যে দেখতে পারবো না, অন্যের বাবা মাকে সেই কষ্টটাই কি করে দেই বল? কি করে কেড়ে নেই তাদের মেয়েকে? শুভ্রতা ভেজা কণ্ঠে বলল, আর কি কিছুই করার নেই ভাইয়া? শুভ্রব হঠাৎই ছাদের ফ্লোরে বসে পড়ল। শুভ্রতাও ভাইয়ের সামনে হাঁটু গেড়ে বসল, চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে তার। শুভ্রব রেলিংয়ে ঠেস দিয়ে বিষাদময় গলায় বলল, বাবা মা সন্তানে ভালো করতে গিয়ে সন্তানের আত্মাটাকেই খুন করে ফেলে রে। আমাকে আর তনুকেও খুন করে ফেললো ওরা, বাঁচার একটা সুযোগও দিল না, একটুও না। মেয়েটা কাঁদছিল আর আমার করার মতো কিচ্ছু ছিল না, কিচ্ছু না। প্রিয় জিনিসগুলোর ক্ষেত্রেই আল্লাহ আমাদের এতটা অসহায় করে দেন কেন বলতো? শুভ্রবের কথা শেষ হতেই ফুপিয়ে উঠল শুভ্রতা। শুভ্রব চমকে তাকালো। শুভ্রতাকে জোরে সোরে ধমক দেওয়ার ইচ্ছে থাকলেও কিছুই বলল না। কাউকে কিছু বলতে ইচ্ছে করছে না। কান্না পেলে কাঁদুক, যা ইচ্ছে করুক, কারো স্বাধীনতায় বাধা দেওয়া উচিত নয়। কিন্তু এই মুহূর্তে শুভ্রতার ফ্যাচ ফ্যাচে কান্নাও সহ্য হচ্ছে না তার। মেয়েটা অতিরিক্ত ছিচকা দূরে। ছোট থেকে শুভ্রবের বদলে ভ্যা ভ্যা করে কেঁদে আসছে এই মেয়ে। খেলতে গিয়ে শুভ্রবের হাত পা কাটলেও কাঁদে এই মেয়ে, জ্বর হলেও কাঁদে, মা বকলেও কাঁদে। আজ শুভ্রব নিঃস্ব হয়ে যাচ্ছে, তবুও মেয়েটা কাঁদছে। শুভ্রবের 4 বছর বয়স থেকে তার হয়ে কেঁদে কেঁদেই বড় হয়েছে শুভ্রতা। এত কান্না, এত ভালোবাসা কোথায় রাখে মেয়েটা? সারাদিন ঝগড়াঝাটির পরও শুভ্রবের দুঃখে ভাগ বসাতে কত শত আয়োজন তার। আচ্ছা, বোনটাকে কি একটাবার বুকে টেনে নেবে? জ্বলে যাওয়া বুকটা থেকে একটু হলেও প্রশান্তি আসবে। সুব্রতার ফুপানো কান্না শুনতে শুনতে শুভ্রবের হঠাৎ করে মনে হলো এই বোনটিকে ছাড়া তার চলবে না। তাকে অন্য কারো ঘরে পাঠিয়ে চোখের পাতায় ঘুম নামবে না, কিছুতেই না। সকাল 10টা, শরতের সোনালি রোদে কার্পেটে মোড়া ফ্লোরে ছোঁয়াছুঁই খেলছে। কখনো ঝাপটে পড়ছে তো কখনো মলিন হয়ে মিলিয়ে যাচ্ছে। রোদের এই হঠাৎ মিলিয়ে যাওয়ার খেলায় মগ্ন চিত্তে তাকিয়ে আছে 4 জোড়া চোখ। সবার চোখেই এক আকাশ বিষণ্ণতা, এক আকাশ শূন্যতা। চিন্তা মাখা মুখগুলো শুকিয়ে রক্ত শূন্য। শুভ্র ভাইয়ের চুপ থাকাটা মেনে নিতে পারছি না আমি। কিছু একটা তো করা উচিত।
দীর্ঘশ্বাসে ঘেরা নিঃশব্দ কক্ষে অর্পণের বাক্য দুটো যেন শব্দ পতন ঘটালো। 3 জোড়া চোখ বিমর্ষ ভঙ্গিতে তার মুখের দিকে তাকালো। শুভ্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়ার হাতে কিছু থাকলে নিশ্চয় করতো, এভাবে ফেলে রাখতো না সব। অর্পণ তেজ দেখিয়ে বলল, ছাতা করতো। ছেলেরা এমনই হয়, ঠকবাজ টাইপ। যখনই বিয়ের কথা উঠে তখনই দৌড়ে পালায়। সত্যিকার ভালোবাসলে কি আর এভাবে হাল ছেড়ে দিতে পারতো? আমার তো মনে হচ্ছে সুব্রত ভাই জাস্ট টাইম পাস করেছে, ওনার মধ্যে তনুকে নিয়ে কোনো সিরিয়াসনেসই নেই। অর্পণের কথায় কপাল কুঁচকে তাকালো শুভ্রতা। অবাধ্য রাগটা মাথাময় কুটকুট করে কামড়াতে লাগলো। মুহূর্তেই অর্পণকে কিছু বলার আগেই কাতর গলায় বলে উঠল তনয়া, প্লিজ প্লিজ ওকে নিয়ে এমন কেন কথা বলবি না অর্পণ। শুধুমাত্র আমি জানি আমার জন্য কতটা স্ট্রাগল করেছো, কতটা নিচু হয়েছে, অপমানিত হয়েছে বাবার। এটুকু বলে ডুকরে কেঁদে উঠল তনয়া। অর্পণ বিরক্ত চোখে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। ল্যাপটপের উপর খানিকটা ঝুঁকে এসে বলল, একদম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না, তোর এই কান্নাটা আমার একদম সহ্য করা যাচ্ছে না। আমাদেরকে তো ফ্রেন্ডই ভাবিস না তুই। এত কিছু হয়ে গেল তবু একটা বার বলার প্রয়োজন মনে করলি না। কাল যদি আন্টি ফোন করে হলুদে আসার জন্য না বলতো তাহলে তো খোঁজই পেতাম না। আর কি এমন করছে তোর প্রেমিক পুরুষ? হ্যাঁ, কি করছে? শুধুমাত্র একটা বছর ভিক্ষা চেয়েছিল ও আমাকে নিজের করে পাওয়ার জন্য। বাবার 2 পা পর্যন্ত খামচে ধরেছিল। নিজের আত্মসম্মান ত্যাগ করে সামনে মাথা ঝুঁকানোটা যে কতটা কষ্টের তা আমি জানি না, কিন্তু আমার সামনে ও এতটা অপমানিত হবে তা আমি সহ্য করতে পারবো না। কি এমন মেয়ে হলাম আমি যার জন্য এতটা ছোট হতে হবে? তাকে নিজের আত্মসম্মানটাকে তুচ্ছ করতে হবে? বাবার পর তাকেই সবচেয়ে বেশি শ্রদ্ধা করে এসেছি আমি। বিশ্বাস কর, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু সেই মানুষটাকে কারো কাছে অপমানিত হতে দেখতে পারবো না, কিছুতেই না। তোদের কিচ্ছু করতে হবে না, শুধু লাস্ট বারের মতো ওকে দেখার সুযোগ করে দে প্লিজ। শুধু একটা বার কাছ থেকে দেখবো ওকে, শুধু একবার। আবারও নিস্তব্ধ হয়ে পড়ল পুরো রুম। তনয়ার বলা শব্দগুলো দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে তীব্র আর্তনাদে মত্ত হলো। বান্ধবীদের চোখ থেকে গড়িয়ে পড়ল জল। সবার মনেই বাঁচতে থাকলো একই ধ্বনি, ভালোবাসা নামক অনুভূতিগুলো কেন এত অসহায়? আলোতে ঝলমল করছে বাড়ির চারপাশ। ভেতর ঘর থেকে ভেসে আসছে বাচ্চা মহিলাদের হইচই উচ্ছ্বাস। বাড়ির পেছনের বড় রাস্তাটার পাশেই বিরাট এক জারুল গাছ। সেই গাছের ছায়াতেই চুপচাপ দাঁড়িয়ে আছে একটি ছেলে। বারবার হাঁসফাঁস করে এদিক ওদিক তাকাচ্ছে। চারপাশে গজিয়ে ওঠা ঘন জঙ্গলের মাথায় শেষ সন্ধ্যার কালো রঙগুলো যেন জমাট বেঁধে আকাশ পাতাল ষড়যন্ত্র করছে। ছেলেটি 2 হাতে মুখ চেপে জোরালো শ্বাস টেনে সোজা হয়ে দাঁড়াতেই আচমকা কেউ একজন ঝাপটে ধরল তাকে। আকস্মিক এই আক্রমণে খানিকটা পিছিয়ে গিয়ে সচেতন চোখে দেখালো। প্রায় সাথে সাথেই হাউমাউ কান্নার শব্দ এলো কানে। মেয়েটির মাথায় হাত বুলিয়ে কাপা গলায় বলল, তনুজা, আমি পারবো না, এখনই দম বন্ধ হয়ে আসছে আমার। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি তুমি প্লিজ কিছু একটা করো, নয়তো আমাকে মেরে ফেলো। তবুও অন্য কাউকে বিয়ে করতে বলো না প্লিজ। শান্ত হও তনুজা, শান্ত হও। তনয়া অসহায় চোখ তুলে তাকালো, ভেজা গলায় বলল, প্লিজ। শুভ্রব এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করে নিয়ে বলল, তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি চাইলে এক্ষুনি নিয়ে যাব তোমায়। বিচ্ছেদের সময় এগিয়ে আসছে তনুজা। তনয়া কান্না ভেজা চোখে তাকালো। চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। কষ্ট মাখা গলায় বলল, তুমি ছোট হও এমন কিছু করতে চাই না আমি, আর করবও না। তনুজা প্লিজ। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে প্লিজ, এতটাই শক্ত করে ধরবে যেন কারো আলিঙ্গন এই ছোঁয়া মুছে দিতে না পারে। ধরবে? শুভ্রব জবাব না দিয়ে তনয়ার ছোট্ট নরম শরীরটাকে শক্ত করে জড়িয়ে ধরল। শুভ্রবের স্পর্শ পেয়েই আবারও হাউমাউ করে কেঁদে উঠল তনয়া। তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এই ভয়ানক বিচ্ছেদের সাক্ষী হতে লাগলো
আরও 4 জোড়া চোখ। বেশ কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে তনয়াকে সোজা করে দাঁড় করালো শুভ্রব। কপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, সুখী হও। তনয়া বিস্ময় নিয়ে বলল, আদৌ সম্ভব? শুভ্রব হাসার চেষ্টা করে বলল, সম্ভব। আমার সুখের খাতাটাই আজ তোমার নামে লিখে দিলাম তনুজা। আজ থেকে আমার সব সুখ তোমার, তুমি সুখী হও। এটুকু বলে থামলো শুভ্রব। তনয়ার চোখে মুখে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার না হয়েও স্বামী সোহাগী হও। তনয়া কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পায়ে পায়ে পিছিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। বিড়বিড় করে বলল, প্রচণ্ড ভালোবাসি। শুভ্রব ঠোঁট দুটো প্রসারিত করে বলল, আমিও। ততক্ষণে বাড়ির ভেতর হাঁক ডাক শুরু হয়েছে। সারা বাড়িতে মানুষের চিৎকার চেঁচামেচি কানে আসছে। অর্পণ পুষ্পী তাড়া দিচ্ছে। তনয়া এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে হারিয়ে ফেলা ভালোবাসাটার দিকে। চোখ দুটো তৃষ্ণার্ত থেকে তৃষ্ণার্ত হয়ে উঠছে। শুভ্রব টলমলে চোখে মৃদু হাসল, হালকা গলায় বলল, তনয়ার লাল বেনারসি অন্ধকারে হারিয়ে যেতেই পেছন ঘুরে দাঁড়ালো শুভ্রব। চোখ দুটো ভীষণ জ্বলছে তার। বুকটা অদ্ভুত এক শূন্যতায় ছেয়ে আছে। ভারী বুক নিয়ে এক পা এগিয়ে যেতেই পেছন থেকে আবারও চাপটে ধরল কেউ। শুভ্রবের নিঃশ্বাসটা বন্ধ হয়ে এলো। অনেক কষ্টে উচ্চারণ করল, তনুজা। তনয়ার হাতের বাঁধন আরো শক্ত হলো। শুভ্রব তনয়ার দিকে মুখ ফিরে তাকাতেই নিচে বসে খপ করে পা চেপে ধরল তনয়া। শুভ্রব আঁতকে উঠল। তনয়া অবুঝের মতো বলতে লাগলো, আমাকে রেখে যেও না প্লিজ, যেও না আমাকে রেখে। বিশ্বাস করো, একটু বিশ্বাস করো, আমি সত্যি মরে যাব তোমাকে ছাড়া অন্য একটা লোকের সাথে। ছি ছি, আমি ভাবতেও ঘেন্না লাগছে। প্লিজ প্লিজ। শুভ্রব নিজেও হাঁটু ভেঙে বসে পড়ল। তনয়ার দু গালে হাত রেখে আদুরে গলায় বলল, তুমি বোঝো না আমায়? কেন বারবার ফিরে এসে দুর্বল করে দিচ্ছ আমায়? পাগলামো করো না তনুজা। তনুজা খপ করে শুভ্রবের গলার চেপে ধরল। জেদ ধরা গলায় বলল, আমি তোমাকে চাই, বুঝতে পারছো তুমি? এটুকু বলে শুভ্রবের বুকে মাথা ঠেকিয়ে ডুকরে উঠল তনয়া। কান্না ভেজা গলায় বলল, আমাদের সাথে কেন এমনটা হলো বলো তো? আমি কেন পাবো না তোমায়? আমার ভালোবাসাতেই এত খুঁত কেন? আমি তোমাকে চাই শুভ্র। এই তুমিটাকে আমায় দিয়ে দাও না প্লিজ। শুভ্রব মুখ ফুলিয়ে শ্বাস নিল। চোখ দুটো অশ্রুতে ভারী হয়ে আসছে তার। তনয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তো তোমারই তনুজা, শুধুমাত্র হাতে হাতটা রাখাই হলো না। প্লিজ শান্ত হও, তোমাকে এভাবে দেখতে কষ্ট হচ্ছে আমার, বুঝো একটু। তনয়া বড় বড় চোখ মেলে তাকায়, স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন ভালোবাসতে বাধ্য করেছিলে বলো তো? সবাই শুধু আমাকে বাধ্য করে কেন? তুমি ভালোবাসতে বাধ্য করেছিলে আর বাবা মরে যেতে। আচ্ছা, ওই মোড়ের দোকান থেকে একটা বিষের বোতল এনে দিতে পারবা? শুভ্রবের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। বুকটা ভেঙে চুরে হাজারো টুকরোয় বিভক্ত হলো। বাড়ির পেছন দিকে কাউকে আসতে দেখেই অর্পণ আর পুষ্পী তনয়াকে টেনে হিঁচড়ে পেছনের দরজার দিক দিয়ে নিয়ে গেল। তনয়ার অশ্রু ভাষা চোখ চিৎকার করে বলতে লাগলো, তোমাকে আমার চাই, তোমাকে আমার চাই, শুনতে পাচ্ছ তুমি? সুব্রতা জারুল গাছের ছায়ায় ঠায় দাঁড়িয়ে রইল। তনয়ার ছায়াটা অন্ধকারে মিলিয়ে যেতেই উঠে দাঁড়ালো শুভ্রব। নিজেকে সামলে নিয়ে উল্টো পথে হাঁটা দিল। শুভ্রবের থেকে খানিকটা দূরত্ব রেখে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলো সুব্রতা। কাচের চুড়ি আর নুপুরের রিনিছিনির শব্দে কেঁপে কেঁপে উঠছিল রাতের নিস্তব্ধতা। বেশ কিছুক্ষণ পর হঠাৎই থমকে দাঁড়ালো শুভ্রব। পেছন ঘুরে বলল, সমস্যা কি? পেছন পেছন আসছিস কেন? তাহলে কি সামনে সামনে আসবো? শুভ্রব বিরক্ত হয়ে বলল, সামনে পেছনে কোনো জায়গা দিয়ে আসবি না। তোর প্রাণের বান্ধবীর বিয়ে হচ্ছে, সেখানে যা, আমার পেছন পেছন আসবি না। সুব্রতা কপাল কুঁচকে তাকালো। শাড়ির আঁচলটা ভাঁজ করে কাঁধে তুলে দিয়ে কয়েক পা এগিয়ে এসে বলল, কেন, রাস্তাটা কি তোর শ্বশুরের নাকি যে তোর পেছন পেছন আসা যাবে না? এই রাস্তা দিয়ে আমি যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারি, তাতে অন্য কারোর বাধা দেওয়ার কোনো অধিকার নেই, নেভার। শুভ্রব কিছুক্ষণ লাল চোখে তাকিয়ে থেকে থমকে উঠে বলল, বোকার মতো কাঁদছিস কেন?
তুইও তো কাঁদছিস। শুভ্রব জবাব না দিয়ে আবারও হাঁটা দিল। বিস্ময় নিয়ে খেয়াল করলো সত্যি সে কাঁদছিল। টানা 1 ঘন্টা হাঁটার পর একটা রিক্সা দাঁড় করালো শুভ্রব। রিক্সায় উঠে চুপচাপ বসে রইল। সাথে সাথেই নুপুরের রিনিছিনি শব্দ তুলে দৌড়ে এসে রিক্সায় উঠল শুভ্রতা। পা দুটো ভীষণ ব্যথা করছে তার। শুভ্রব ছোট্ট একটা শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। আকাশটা নিকষ অন্ধকারে ঢাকা। অন্ধকারকে ফুঁড়ে দিয়ে কোথাও কোনো চাঁদ তারার দেখা মিলছে না। আজ শুভ্রতা পাশে ছিল বলেই হয়তো অন্যায় কিছু করেনি শুভ্রব। শুভ্রতার নুপুরের শব্দ বারবারই মনে করিয়ে দিয়েছে এই পৃথিবীতে শুভ্রতার আরো অনেক দায়িত্ব আছে। তার মধ্যবয়স্ক বাবা আর মা আর যুবতী একটা বোন আছে। তার ভালোবাসার যন্ত্রণায় কাতর হওয়ার অধিকার নেই। পুরোপুরি শেষ হয়ে গেলেও মরার অধিকার নেই। অনেকগুলো জীবনকে ভালো রাখতে হবে, তাকে আগলে রাখতে হবে। বাসায় ফিরে শুভ্রতাকে ঘরে যেতে বলেই রুমে দরজা দিল শুভ্র। দুটো ঘুমের বড়ি গিলে নিয়ে বারান্দায় চেয়ার টেনে বসল। আজকের রাত থেকে প্রতিটি দিন তনয়া অন্য কারো ঘরে থাকবে ভেবেই দম বন্ধ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থেকে হঠাৎই মুখ চেপে ধরে কেঁদে উঠল শুভ্র। অসহায় পাখির মতো হাঁসফাঁস করতে লাগলো সারাটা রাত। ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই। মাত্রই অফিস শেষ করে বাসায় ফিরল সাদাফ। ঘড়িতে সময় দেখে নিয়েই সোফায় গা এলিয়ে দিল সে। কাজের ব্যস্ততায় শুভ্রতার সাথে কথা বলারও সময় হয়নি আজ। সাদাফ ফোন বের করে শুভ্রতার নাম্বারে কল করতেই ওপাশ থেকে কোনো রকম ভূমিকা ছাড়াই বলে উঠল শুভ্রতা, আমি তোমাকে দেখতে চাই। সাদাফ অবাক হয়ে বলল, মানে? শুভ্রতা অধৈর্য গলায় বলল, মানেটা বুঝতে পারছো না? আমি তোমাকে দেখতে চাই। শুভ্রতার কথা বলার ভঙ্গিতে বিস্মিত হলো সাদাফ। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভিডিও কল দেবো? তুমি ধানমন্ডি আসো, আমি তোমার সামনে থেকে দেখব। সাদাফের বিস্ময় যেন আকাশ ছিল। নিজেকে সামলে নিয়ে বলল, তুমি শিওর? শুভ্রতা কাট কাট গলায় জবাব দিল, হ্যাঁ। আমার তোমার বাসার সামনে যেতে রাত 10টার মতো বাজবে। অত রাতে বেরোবে তুমি? বাসায় সমস্যা হবে না? হলো, আমি তোমার সাথে দেখা করব, ব্যাস। সাদাফ বিস্ময় চেপে চুপ করে বসে রইল। ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে বলল, সকালে দেখা করলে হয় না? না, হয় না। এদিক সিরিয়াস? তুমি ঠিক আছে তো? গলা স্বরটা কেমন যেন লাগছে। সন্ধ্যা থেকে ননস্টপ কান্নাকাটি করছি বলে গলায় পশে গিয়েছে। আহামরি সিরিয়াস কিছু না হলেও এই মুহূর্তে ভীষণ সিরিয়াস বলেই মনে হচ্ছে। তুমি কি আসছো? সাদাফ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আরে পাগলিটা কান্না করছো কেন? আচ্ছা আসছি আমি, বাসার সামনে গিয়ে কল করবো, নিচে এসো। আচ্ছা। শুভ্রতার বাসা থেকে খানিকটা দূরে ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় দাঁড়িয়ে সাদাফ। গায়ে সবুজ রঙের টি শার্ট আর হোয়াইট জিন্স। চোখে মুখে গাঢ় ক্লান্তির ছাপ। ডান হাতে রাখা জ্বলন্ত সিগারেটটা দু ঠোঁটে চেপে ধরে শুভ্রতার নাম্বারে ডায়াল করলো সাদাফ। দুবারের মাথায় কলটা কেটে দিয়ে মেসেজ পাঠালো শুভ্রতা, তুমি একটু অন্ধকারে দাঁড়াও, আমি আসছি। সাদাফ আশেপাশে তাকিয়ে অন্ধকার মতো জায়গা দেখে দাঁড়ালো। নিকষ অন্ধকারে সময়ে সময়ে জ্বলন্ত সিগারেটের ওঠানামা হতে দেখা গেল। কিছুক্ষণের মাথায় গেট পেরিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো শুভ্রতা। সাদাফের কাছাকাছি দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি সিগারেট খাও? সাদাফ সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে হাসল, বলল, খাচ্ছি যেহেতু তার মানে খাই। শুভ্রতা সন্দেহী কণ্ঠে বলল, আগে তো কখনো দেখিনি, আমায় লুকিয়ে লুকিয়ে খেতে বুঝি? একদমই না। তাহলে এতদিনেও দেখলাম না কেন আমি? সাদাফ হেসে ফেলল, তুমি সামনে থাকা অবস্থায় সিগারেট খেতে ইচ্ছে করেনি কখনো, আর আমি যখন সিগারেট খেয়েছি তখন তুমি সামনে আসোনি, তাই দেখোনি। শুভ্রতা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, আচ্ছা, হঠাৎ যদি শোনো যে অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে আমার, আর তোমার হাতে করার মতো কিছুই নেই, তাহলে কি করবে? সাদাফ অবাক হয়ে বলল, হঠাৎ এমন কেন প্রশ্ন করছো? বাসায় কোনো সমস্যা হয়েছে? উত্তরটা দাও না প্লিজ। সাদাফ হেসে বলল, তুমি তো কিছু করার অপশনই রাখলে না শুভ্রা। প্রথমে ব্যারিকেড দিয়ে বললে আমার হাতে করার মতো কিছু নেই। আমার হাতে করার মতো কিছু না থাকলে আর কি বা করতে পারি? শুভ্রতা বিস্ময়ে নিয়ে বলল, বিয়েটা হয়ে যেতে দেবে? আটকাবে না? আটকাবো না এমন তো কিছু বলিনি আমি। আমার উত্তরটা তোমার প্রশ্নের উপর ভিত্তি করেছিল, এর বাইরে কিছুই না। তুমি এমন
খাপছাড়া উত্তর কেন দিচ্ছ? আমার থাকা না থাকা তোমার কাছে কোনো ম্যাটারই করে না। কথাটা বলেই যাবার জন্য পা বাড়ালো সুব্রতা। সাদাফ তাড়াহুড়ো করে সুব্রতার ডান হাতটা চেপে ধরে বলল, আরে এটা রেগে যাওয়ার মতো কি হলো? রাগ করছো কেন? সুব্রতা কপট রাগ নিয়ে বলল, তুমি কি খুশিতে নাচার মতো কোনো উত্তর দিয়েছো যে নাচানাচি করব? সাদাফ জবাব দিল না। পকেট থেকে এক গোছা বকুল মালা বের করে উদ্বিগ্ন গলায় বলল, এগুলো আমার বউয়ের জন্য এনেছিলাম, বুঝলে? বউ আমার এমনিতেই ভীষণ অভিমানিনী, তার উপর মালাগুলো কেমন চ্যাপটা লেগে গিয়েছে। এই চ্যাপটা লাগা মালাগুলো কি তার পছন্দ হবে? সুব্রতা কয়েক সেকেন্ড ভ্রু কুচকে তাকিয়ে থেকেই হেসে ফেলল। হাত বাড়িয়ে মালাগুলো নিতে গেলেই তাকে বাধা দিয়ে বলে উঠল সাদাফ, আগে বলো, আমার একমাত্র বউটাকে সন্ধ্যা থেকে কাঁদালে কেন? এত বড় অন্যায় তো মার্জনীয় নয়। সাদাফের চোখে মুখের গম্ভীরতা দেখে উচ্ছল হাসি হাসল সুব্রতা। হঠাৎ করেই ভালোবাসা নামক অনুভূতিটাকে স্বর্গীয় বলে বোধ হতে থাকল। শুভ্রব আর তনয়ার বিচ্ছেদের কষ্টটা সাদাফের ছোটখাটো ভালোবাসাময় কথার নিচে চাপা পড়তে লাগলো একের পর এক। শরতের মিষ্টি রোদ গড়াগড়ি খাচ্ছে এয়ারপোর্ট চত্বরে। সূর্যের উত্তাপের সাথে ধীরে ধীরে জেগে উঠছে ব্যস্ততম শহর। আনিমুল সাহেব এয়ারপোর্টের বাইরে হলুদ রঙা গাড়িটার সামনে দাঁড়িয়ে আছেন। গায়ে হজের সাদা পোশাক, চোখ মুখ থমথমে। শুভ্র ভারী ভারী ব্যাগগুলো গাড়ির ডিকিতে উঠাচ্ছে। আনিমুল সাহেব উদাস চোখে চারপাশটা দেখছেন। চারপাশে মানুষের ব্যস্ততা, হাঁটাচলা, সবকিছুই কেমন যেন একঘেয়ে আর বিরক্তিকর লাগছে তার। সবকিছুই হয়ে উঠছে রংহীন বিবর্ণ। শুভ্রবের লাগেজ তোলা হয়ে গেলে গাড়িতে চেপে বসলেন আনিমুল সাহেব। মনে মনে বিশদ অভিমান জমে আছে তার, অথচ সেই অভিমানগুলোর মূল কাঠিটাই যেন খুঁজে পাচ্ছেন না তিনি। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে সবই বয়সের দোষ বলে চোখ বন্ধ করেন। সাথে সাথেই চোখের পটে ভেসে ওঠে কয়েক যুগ আগে হারিয়ে ফেলা মৃত প্রিয়তমার মুখ। আনিমুল সাহেবের সাথে সাক্ষাৎ শেষেই তাড়াহুড়ো করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে সুব্রতা। চোখে মুখে তার উদ্ভ্রান্ত ভাব, মনের মাঝে জমিয়ে রাখা এক খণ্ড শীতল কান্না। ভার্সিটির গেট পেরিয়ে বটতলায় রিক্সা থামতেই বান্ধবীদের চোখে পড়ল সুব্রতার। দিনটা শুক্রবার, চারদিকে মানুষের আনাগোনা নেই বললেই চলে। এই নিস্তব্ধ ভার্সিটি চত্বরে বসে আছে প্রাণোচ্ছল চারটি মেয়ে, কিন্তু কারো মুখেই আজ কথা নেই, হাসি নেই, কান্নাও নেই। সুব্রতা রিক্সা ভাড়া মিটিয়ে ওদের কাছাকাছি এগিয়ে যেতেই চোখ তুলে তাকালো তনয়া। চোখের কোনায় কালি জমেছে তার, শরীর জুড়ে বিবাহিত নারীর চিহ্ন। সুব্রতা নিঃশব্দে তাদের পাশেই পা গুটিয়ে বসল। বেশ কিছুক্ষণ মৌন হয়ে বসে রইল প্রতিটি প্রাণ। বুক ফুঁড়ে বেরিয়ে আসতে লাগলো এক একটি দীর্ঘশ্বাস। কারো দীর্ঘশ্বাসে অসহায়ত্ব, কারো দীর্ঘশ্বাস আফসোসের, আক্ষেপের সমাহার। তুই যদি আর একটু আগে জানাতি, মাত্র একটা দিন আগে, তাহলেই হয়তো। কথাটা শেষ না করে মাঝ পথেই মৌন হয়ে গেল অর্পণ। তার কথার রেশ ধরেই কথা বলল প্রেমা। সকালে গায়ে হলুদ আর সন্ধ্যায় বিয়ে, এই অল্প সময়ের মাঝে কিছু মাথাতেই আসছিল না। আরো 2 দিন সময় পেলেই হতো। প্রেমার কথায় চোখ তুলে তাকালো তনয়া। কথায় কথায় হেসে গড়িয়ে পড়া মেয়েটির মুখ আজ তিক্ত বিক্ষিপ্ত। বড় বড় চোখ দুটোতে অনুভূতিহীন চাহনি। তনয়া শান্ত গলায় বলল, হয়তো বলে কিছু নেই, যা হওয়ার ছিল তা হতোই, যার মরার ছিল সে মরতই। হয়তো বলে নিয়তি থেকে পার পাওয়া যায় না। আরো 10 দিন পেলেও এই হয়তো শব্দটা হারিয়ে যেত না, ঘুরে ফিরে আজকের মতোই সান্ত্বনা বাণী হয়ে ফিরে ফিরে আসতো। আবারও সবার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অর্পণ কিছুক্ষণ চুপ থেকে বলল, টিসি নিয়ে শহর ছাড়াটা কি খুব জরুরি তনু? তোকে ছাড়াই ভার্সিটি চত্বরে মন বসবে না রে। অকারণে হাসির জন্য স্যারের কাছে বকা খাওয়াটাও হবে না। যাস না প্লিজ। তনয়া মৃদু হাসল। টলমলে চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে নিজেকে সামলালো। মৃদু গলায় বলল, আর যাই বলিস, এই শহরটাতে আর থাকতে বলিস না
প্লিজ। নিজের নামের সাথে অন্য এক পুরুষের নাম জড়িয়ে এই শহরটাতে থাকা চলবে না আমার। হুটহাট রাস্তাঘাটে তাকে দেখার সৌভাগ্য হলে ভয়ানক কিছু করে ফেলবো আমি। মৃতমনির শরীরটা মৃত্যুর তালিকায় পড়তে খুব বেশি সময় লাগবে না। পুষ্পী বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, আমি তনয়ের সিদ্ধান্তের সাথে একমত। ভাগ্যে যা ছিল তা তো হয়েই গিয়েছে। এখানে থাকলে ওর কষ্টটা বাড়বে বই কমবে না। তাছাড়া ভাইয়া যেহেতু কুমিল্লায় জব করে, সেহেতু ওর সেখানে থাকাটাই উত্তম। তাহলে সম্পর্কটা সহজ হয়ে আসবে। অর্পণ নাক ফুলিয়ে বলল, সবসময় দাদিমা টাইপ কথা বলবি না পুষ্পি। যে মানুষটাকে পছন্দই করে না তার সাথে সম্পর্ক সহজ করতে যাবে কোন দুঃখে? বিরক্তকর। প্রেমা বিরক্তি নিয়ে বলল, না বুঝে উলট পালট কথা কেন বলছিস অর্পণ? চুপ কর তো। তারপর আবারও নীরব হয়ে গেল 5টি প্রাণ। ঘণ্টাময় বিনা বাক্যে বসে থেকে বিকালের দিকে উঠে দাঁড়ালো সবাই। তনয়ার শেষ বিদায়ের কথাটা মনে হতেই পা দুটো আটকে আটকে আসতে লাগলো। গেট পেরিয়ে রিক্সা নেয়ার আগে হুট করে তনয়ার ডান হাতটা চেপে ধরল শুভ্রতা। তনয়া চোখ তুলে তাকাতেই রুদ্ধ গলায় বলল, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না তনু। নিজেকে দোষী মনে হচ্ছে। আমি একটু শাস্তি দিয়েছি, বড় কোনো শাস্তি। তনয়া হাসল। শুভ্রতার হাতের উপর নিজের বাম হাতটা রেখে স্থির দৃষ্টিতে তাকালো। মৃদু গলায় বলল, তোর শাস্তি হলো তুই সারা জীবনে তোর ভাইটাকে এভাবে ভালোবেসে যাবে। প্লিজ, বিয়ে করতে আসা বরের কাছে নিজের ভাইয়ের ভালোবাসার দাবি রাখতে কয়জন পারে বল? শুভ্রতা অসহায় কণ্ঠে বলল, এই পৃথিবীতে তোরা দুজন ছাড়া একমাত্র আমিই জানি তোকে ছাড়া ভাইয়া কতটা অসহায়। ভাইয়ার জন্য হলেও ভালো থাকিস। তনয়া আবারও হাসল। ধরা গলায় ফিস ফিস করে বলল, আর এই পৃথিবীতে একমাত্র তোর ভাই জানে তাকে ছাড়া আমি কতটা প্রাণহীন, শূন্য। এখন আর অনুভূতিগুলো কাজ করে না, সব কিছু ফিকে আর রংহীন লাগে। তবু আমি ভালো থাকবো, তুইও ভালো থাকিস, তোর ভাইটাকে সামলে রাখিস। আসছি। শুভ্রতার টলমলে চাহনির প্রত্যুত্তরে নির্মল হাসল তনয়া। শুভ্রতার হাতটা ছেড়ে দিয়ে ধীর পায়ে হারিয়ে গেল রাস্তার পাকে। শুভ্রতা সেখানেই দাঁড়িয়ে রইল। ভালোবাসা নামক স্বর্গীয় অনুভূতির বিভৎস এক পরিণতির আমৃত্যু সাক্ষী হয়ে রইল। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। দিনের শেষ সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশটা রক্তিম রঙে ছেয়ে আছে। ছোট্টবেলায় গ্রামে বেড়াতে গেলেই রহিমের মা নামক বৃদ্ধার কাছে লাল আকাশের হাজারো গল্প শুনত শুভ্রতা। বৃদ্ধা মুখ ভর্তি পান নিয়ে জ্ঞানী জ্ঞানী চোখে তাকাত। মাথা ভর্তি মেহেদি রাঙা চুলগুলো তেলের সংস্পর্শে এসে চিকচিক করত। বৃদ্ধা মনোযোগ দিয়ে নকশি কাঁথায় সূচ কাঁদতেন। মাথা দুলিয়ে দুলিয়ে বলতেন, এই রং কোনো ফাও রং না গো বুবু, এই রঙের পিছনে বহুত কিচ্ছা আছে। হাসান হুসেনের নাম শুনছো না গো? শুভ্রতা মাথা নেড়ে অসম্মতি জানাত। শুভ্রতা অসম্মতি জানাতেই চোখ বড় বড় করে তাকাত রহিমের মা। তার চাহনি দেখে মনে হতো হাসান হোসেনকে না চিনে বিশাল বড় অন্যায় করে ফেলেছে শুভ্রতা। শুভ্রতাও অপরাধীর মতো মাথা নিচু করে বসে থাকত। রহিমের মা আবারও গল্প টানতেন। হাসান হোসেনের পরিচয় থেকে শুরু করে তাদের ভয়ানক মৃত্যুর গল্প ফাঁদতেন। সেসবের বর্ণনায় শুভ্রতা কেঁপে কেঁপে উঠত। রহিমের মা বলতো, আকাশের এই লাল রংটা আসলে রং না, এগুলো শহীদ ইমাম হোসেনের রক্ত। শুভ্রতা তখন গভীর ভাবনা নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। আজও তাকিয়ে আছে। রহিমের মায়ের রসালো গল্পের কথাগুলো যে সম্পূর্ণ বানোয়াট তা সে আরও অনেক বছর আগেই জেনেছে। তবুও তাকিয়ে রইল। মিথ্যা বানোয়াট গল্পগুলো নিয়ে ভাবতে ভালো লাগছে। ঘন্টার পর ঘন্টা নিশ্চুপ বসে থেকে শেষ বিকালের সূর্য ডোবা দেখল। সাদাফ পাশে বসে গালে ঠান্ডা আইসক্রিমের ছোঁয়া দিতেই ভাবনা কাটল তার। চমকে উঠে পাশে তাকিয়ে আরও এক দফা চমকে গেল। বিস্ময় নিয়ে বলল, তুমি? সাদাফ আইসক্রিমের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, কেন, অন্য কাউকে এক্সপেক্ট করছিলে বুঝি? না, কিন্তু তুমি? সাদাফ হাসল। তনয়া চলে যাওয়ার পর উদ্দেশ্যহীন হাঁটতে হাঁটতে কখন যে ধানমন্ডি লেকের পাশে এসে এই বেঞ্চিতে বসে আছে তা নিজেও খেয়াল করেনি শুভ্রতা।
সাদাফ ধানমন্ডি মূলত শুভ্রতার জন্যই এসেছিল। লেকের কাছে এসে শুভ্রতাকে কল করার জন্য ফোন বের করতেই আকাশ পানে মগ্ন থাকা শুভ্রতাকে চোখে পড়ল তার। শুভ্রতাকে এমন নিবিষ্ট চিত্তে বসে থাকতে দেখেই দুটো আইসক্রিম কিনে পাশে বসেছে সে। আইসক্রিম গলে যাচ্ছে তো, মুখে দাও। মন খারাপ কেন? কি ভাবছিলে? আইসক্রিমে কামড় বসিয়ে সাদাফের দিকে তাকালো শুভ্রতা। দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়ার তনয়ের কথা ভাবছিলাম। আমি তনয়ের জায়গায় থাকলে কি করতাম সেটাও ভাবছিলাম। সাদাফ হেসে বলল, কি করতে? শুভ্রতা হেসে বলল, সুইসাইড করে ফেলতাম নির্ঘাত। সাদাফ শক্ত গলায় বলল, এত দুর্বল কেন তুমি? মৃত্যু কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না। ভালোবাসো ভালো কথা, তাই বলে ভালোবেসে মরে যেতে হবে এমন তো কোনো কথা নেই। মৃত্যুর থেকে বেঁচে থাকাটা বেশি কঠিন শুভ্রা। আর যদি তনয়া সুইসাইড করতো তাহলে তার সাথে তার ভালোবাসাটাও তার মৃত্যুর সাথে মারা যেত, মিথ্যা হয়ে যেত। ভালোবাসাটাকে অসম্মান করা হতো। কজন মানুষ বেঁচে থাকার যুদ্ধটা চালিয়ে গিয়েও ভালোবাসাটাকে আগলে রাখতে পারে বলো তো? কিন্তু তনয়া পারবে। যতদিন সে বেঁচে থাকবে ততদিন শুভ্রকে তার মনে পড়বে, জ্বলবে, কষ্ট পাবে, তবুও বেঁচে থাকবে। ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখবে। তার মানে নিজের কষ্টগুলোর চেয়ে ভালোবাসাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যারা সুইসাইড করে তাদের কাছে ভালোবাসার থেকে নিজেদের পার্থিব কষ্টটা বেশি গুরুত্বপূর্ণ। তোমার কাছেও কি ভালোবাসা থেকে কষ্টটা বেশি গুরুত্বপূর্ণ? শুভ্রতা মাথা নাড়ল, কিন্তু কপাল কুঁচকে বলল, তাই বলে এভাবে বাঁচা সম্ভব? সাদাফ হেসে ফেলল, বলল, ভালোবাসলে সম্ভব। তাই জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো সুইসাইডের কথা মাথাতেও আনবে না, মনে থাকবে? শুভ্রতা বিমর্ষ ভঙ্গিতে মাথা নাড়ল। সাদাফ উৎফুল্ল গলায় বলল, তোমার দাদু তো আজকে ফিরেছে তাই না? হুম। আরবকে সাথে নিয়ে কালই তোমাদের বাসায় যাচ্ছেন বাবা মা। পৃথা তো লাফানোর উপর আছে। আর 3 ভাবির মাঝে তুমি আর বড় ভাবি তার বেশি প্রিয়। পারলে এখনই তোমায় বাসায় ধরে নিয়ে যাইছে। যদিও সম্ভব হলে আমিও তাই করতাম। কথাটা বলে মিষ্টি হাসল সাদাফ। সাদাফের হাসিতে শুভ্রতার মনের কালো মেঘটা যেন দৌড়ে পালালো। কপাল কুঁচকে বলল, তোমার ঠোঁটের কালারটা আগে খুব ভালো লাগতো আমার, একদম ডার্ক রেড, কিন্তু এখন আর ভালো লাগছে না। সাদাফ ভ্রু কুঁচকে বলল, কেন? রং পরিবর্তন হয়ে গিয়েছে? রং বদলায়নি, কিন্তু বারবার মনে হচ্ছে সিগারেট খেয়ে ঠোঁটটাকে এমন বেহাল দশা বানিয়েছো তুমি। না জানি টিনেজে তোমায় কত সুন্দর লাগতো। শুভ্রতার কথায় শব্দ করে হেসে উঠল সাদাফ। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে শুভ্রতার গোলগাল মুখটির দিকে তাকিয়ে রইল। ঘড়িতে 10টা বাজে। বসার ঘরে শেফার রিসেপশন নিয়ে ঘরোয়া আলোচনা চলছে। শেফার রিসেপশন নিয়ে আনিমুল সাহেবের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। উনি মনে মনে নিজের নাতনির ধুমধাম বিয়ের ছক আঁকছেন। তার বাপ দাদার বংশের একমাত্র মেয়ে হলো শুভ্রতা। প্রায় 2 পুরুষ পর ঘরে কন্যা সন্তান নামক জান্নাত দান করেছেন আল্লাহ। আনিমুল সাহেবের ধারণা শুভ্রতা তার দোয়ারই ফল। প্রথমবার হজে গিয়ে নাতনির আশায় কান্নাকাটির পরই তো শুভ্রতা গর্ভে এলো। প্রায় 100 বছর পর তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিল। স্ত্রীর মৃত্যুর পর সেদিনই প্রথম চুপি চুপি চোখের পানি ফেলেছিলেন আনিমুল হক। ছোট থেকেই এই নাতনিটির প্রতি তার প্রগাঢ় মায়া। শুভ্রতা বেশ কিছুক্ষণ বড়দের সাথে বসে থেকে ঘুমানোর জন্য উঠে যেতেই তাকে নিজের রুমে ডেকে পাঠালো শুভ্রব। শুভ্রতা রুমে যেতেই দরজাটা সামান্য ভেজিয়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। শুভ্রতা ভাইয়ের পেছন পেছন বারান্দায় গিয়ে দাঁড়াতেই শুভ্রতার দিকে ফিরে তাকালো শুভ্রব। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, খুব বেশি ব্যথা পেয়েছিলি সেদিন? শুভ্রতা মাথা নাড়ল। শুভ্রব ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়ের প্রতি রাগ হচ্ছে খুব। শুভ্রতা ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামিয়ে দমিয়ে মাথা নেড়ে বলল। শুভ্রব আবারও চুপচাপ দাঁড়িয়ে রইল। তনয়ার বিয়ের পরের দিন ঘুম ভাঙার পর তানভীর যখন ফোন দিয়ে সন্ধ্যার কাহিনী বলল, তখন আর রাগটা চেপে রাখতে পারেনি শুভ্রব। রুমে ঢুকে ধুম করে চর বসিয়েছে শুভ্রতার গালে। এমন পাগলামো কেন করেছিলি সেদিন? অতগুলো মানুষের সামনে তনয়ার মায়ের থাপ্পড় খেতে আত্মসম্মানে লাগেনি? বরের সামনে গিয়ে অকপট হবু বইয়ের প্রেমিকের কথা বলে কেউ? ছেলে যদি বিয়ে ভেঙে দিত তখন?
সুব্রতা মাথা তুলে তাকালো, অস্পষ্ট গলায় বলল, বিয়ে ভাঙার জন্যই তো বলেছিলাম, কিন্তু হঠাৎ ওর মা এসে টেনে নিয়ে গেল বলে। শুভ্রব শক্ত গলায় বলল, এসব পাগলামো করতে কে বলেছে তোকে? অতগুলো মানুষের সামনে আমার বোন থাপ্পড় খেয়েছে, শুনে আমার কেমন লেগেছে বলতো? তোর ওই কথাতে তনিয়ার সংসার যদি ঝামেলা সৃষ্টি হতো তখন? শুভ্রতা মন খারাপ করে বলল, তুই যে কষ্ট পাচ্ছিলি ভাইয়া, তোকে ওভাবে দেখে যা ঠিক মনে হয়েছে তাই করেছি, কিন্তু চটটা খেয়ে লাভ কিছু হলো না, বিয়েটা ভাঙলই না। শুভ্রতার কথায় হেসে ফেলল শুভ্রব। প্রতি উত্তরে বলার মতো কিছুই খুঁজে পেল না। ভাইয়ের প্রতি বোনের এই নির্মল ভালোবাসাটাকে কি আর চোখ রাঙানো যায়? শুভ্রব মৃদু গলায় বলল, আমি কষ্ট পাচ্ছি না, দাদুকে একটু দেখা দিয়ে ঘুমাতে যা। সারাদিন অনেকবার জিজ্ঞাসা করেছে তোর কথা। শুভ্রতা মাথা হেলিয়ে সম্মতি জানালো। শুভ্রতার যাওয়ার দিকে তাকিয়ে থেকে শুভ্রবের হঠাৎই জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, খুব বেশি ভালোবাসিস আমায় তাই না? কিন্তু জিজ্ঞেস করা হলো না। উত্তরটা শুভ্রবের চিরকালের জন্য জানা প্রশ্নটা বারবার করার কোনো মানেই হয় না। ভালোবাসাটা প্রচার করার কোনো বিষয় না। আনিমুল সাহেব খুশি খুশি চোখে তাকিয়ে আছেন। শুভ্রতা মিষ্টি গলায় হাদিসের বই পড়ে শোনাচ্ছে। শুভ্রতার মনোযোগী কণ্ঠস্বরের মাঝেই উচ্ছ্বসিত গলায় বলে উঠলেন আনিমুল হক, তোমার দাদিকে যখন বিয়ে করে এনেছিলাম তখন তার বয়স ছিল 18। ছোটোখাটো গোলগাল মুখটা ছিল রূপকথার পরীদের মতো। তোমার মুখটাও অবিকল তোমার দাদির মতো হয়েছে। সে যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই অবাক হতো। তোমাকে দেখেই বিস্ময়ে বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকতো। সেই চোখ দুটো যে কতটা মায়াময় ছিল দি ভাই। এটুকু বলেই থামলেন আনিমুল হক। ঠোঁট জোড়া প্রসারিত করে উদাসী হয়ে বসে রইলেন। শুভ্রতা বিস্ময়ে হতভম্ব হয়ে চুপচাপ বসে রইল। দাদুকে এসব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে কখনোই দেখেনি শুভ্রতা। তার উপর দাদুর এই প্রশস্ত হাসি। শুভ্রতা চোখ পিটপিট করে তাকালো, দুষ্টুমি ভরা গলায় বলল, আজ তোমাকে ভীষণ খুশি খুশি লাগছে দাদু, দাদির কথা খুব মনে পড়ছে বুঝি? আনিমুল সাহেব হেসে বললেন, প্রতিদিনই মনে পড়ে, তবে আজকে সম্পার বেফাস কথাবার্তাগুলোই মাথায় আসছে বারবার। তোমার দাদি একটু বোকা ধরনের ছিল বুঝলে, কথায় কথায় রাগ করতো। কিছুক্ষণ মুখ ফুলে বসে থাকার পর যদি জিজ্ঞেস করা হতো, শম্পা রেগে আসো কেন, তাহলে সব কিছু গুলিয়ে ফেলে উল্টাপাল্টা উদ্ভট কথা বলতো। আমার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য নারী ছিল সে, ভালোবাসাময় নারী। আনিমুল সাহেবের এই সহজ স্বীকারোক্তিতে অবাক হলেও বেশ মজা পেল শুভ্রতা। আনিমুল সাহেব খুশি খুশি গলায় বললেন, তুমিও অনেকটা তোমার দাদির মতোই হয়েছো দি ভাই। তোমাকে পাওয়ার পর নাত জামাইয়ের মধ্যে আমার মতোই উচ্ছ্বাস আসে কিনা তাই দেখতে চাই আমি। নিজের যৌবনের পুনরাবৃত্তি দেখতে পাওয়াটাও কিন্তু বিশাল বিষয় দি ভাই। শুভ্রতা হাসল। আনিমুল হক থেমে দম নিলেন, আশা ভরা দৃষ্টিতে তাকালেন। এবার বিয়ে করবে তো দি ভাই? বিশাল আয়োজন করে রাজপুত্রের হাতে তুলে দেব তোমায়। তোমার দাদিও জাঁকজমক বিয়ে করার ইচ্ছে ছিল। তখন সদ্য স্কুলের চাকরিতেও ঢুকেছি। প্রতি মাসে 60 টাকা স্কেলে বেতন জুটে। ওই অল্পতে কি আর ধুমধাম বিয়ে চলে। আল্লাহর রহমতে এখন আর সে ঝামেলা নেই। এবার মনের খোরাক মিটিয়ে আয়োজন করব দেখো। শুভ্রতা দুরু দুরু বুক নিয়ে প্রশ্ন করল, দাদু আমি যদি তোমার কাছে অন্যায় কিছু চাই তুমি দেবে? আমার জীবনের শেষ চাওয়া হিসেবে যদি চাই দেবে? আনিমুল সাহেব কপাল কুঁচকে তাকালেন, কিছুক্ষণ নীরব থেকে বললেন, তোমার কি চাই দি ভাই? শুভ্রতার গলা শুকিয়ে এলো। সাদাফের কথাটা বলার সাহস জোগাতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে মিনমিন করে বলল, আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাই দাদু। কথাটা বলে চোখ তুলে আনিমুল সাহেবের মুখের দিকে তাকানোর সাহস জোগাতে পারল না শুভ্রতা। আনিমুল সাহেব থেকে কোনো উত্তর না পেয়ে ভয়ে কলিজা শুকিয়ে আসতে লাগলো তার। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর চোখ তুলে তাকালো শুভ্রতা। আনিমুল সাহেবের কুচকানো কপাল দেখে ঢোক গিলল, ধীর গলায় ডাকলো, দাদু। আনিমুল সাহেব শান্ত গলায় বললেন, তুমি কাউকে পছন্দ করো? শুভ্রতা মাথা নাড়ল। আনিমুল সাহেব বিস্মিত গলায় বললেন, এই কথা আগে কেন বলনি দি ভাই? তোমার মাকে বলতে পারতে। শুভ্রতা অসহায় দৃষ্টিতে তাকালো। মা যখন জিজ্ঞেস করেছিল তখন ছিল না। তারপর প্লিজ দাদু
আমি জানি এটা অন্যায় আবদার, কিন্তু এই আবদারটা পূরণ না হলে আমি কখনোই সুখী হতে পারবো না। আর আমি সুখী হতে চাই। তুমিও কি আমায় বুঝবে না দাদু? আনিমুল সাহেব প্রথমেই কোনো উত্তর দিলেন না। দীর্ঘক্ষণ চিন্তিত ভঙ্গিতে বসে রইলেন। শুভ্রতার কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলেন। ডান হাতটা এগিয়ে শুভ্রতার মাথায় হাত বুলালেন। হাসার চেষ্টা করে বললেন, আমি কি ভাববো এই বিষয়ে? দাদুর এটুকু কথাতেই খুশি হয়ে গেল শুভ্রতা। আনিমুল সাহেব দুর্বল গলায় বললেন, তুমি ঘুমাও গিয়ে দি ভাই, মনটা বড্ড অস্থির লাগছে। কিছুক্ষণ আল্লাহকে ডাকবো, যাও ঘুমাতে যাও। শুভ্রতা খুশি মনে উঠে যেতেই পেছন থেকে ডেকে উঠলেন আনিমুল হক। দি ভাই। শুভ্রতা ফিরে তাকালো। জি। তুমি পায়েস রাখতে পারো? তোমার দাদি ভীষণ ভালো করতো পায়েস। শুভ্রতা মাথা হেলিয়ে বলল, পারি দাদু। কাল বানিও, হঠাৎ পায়েস খেতে ইচ্ছা করছে। যাও ঘুমাতে যাও। শুভ্রতা মাথা হেলিয়ে সম্মতি জানালো। ধীর পায়ে দাদুর রুম থেকে বেরিয়ে এসেই খুশিতে আত্মহারা হয়ে পড়ল সে। দাদু রাজি হয়ে গিয়েছে ভাবতেই সারা শরীরময় শিহরণ বয়ে গেল। সবকিছু এত সহজে হয়ে যাবে কল্পনাও করতে পারেনি শুভ্রতা। শুভ্রতা নিজের খুশিটা চেপে রাখতে না পেরে সাদাফকে কল লাগালো। দ্বিতীয়বারের প্রচেষ্টায় ফোন রিসিভ হতেই উচ্ছ্বসিত কণ্ঠে গেয়ে উঠল শুভ্রতা। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবেছে মরি, বলবে কি লোকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই মুহূর্তে প্রচণ্ড হাসি লাগছে আমার। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ি। তাই নাকি? খুবই ভালো কথা, কিন্তু শুধু ভাইয়াকে জড়িয়ে ধরলেই চলবে? আমাকেও তো একটু আধটু ধরতে পারো নাকি? শুভ্রতা চমকে উঠল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। লজ্জায় চোখ দুটোকে কুঁচকে বন্ধ করে ফেলল সে। ফর্সা মুখটাতে রক্তিম আভা ফুটিয়ে তুলে হেসে ফেলল সে। আদুরে গলায় শাসিয়ে উঠল, এই পিছিয়ে মেয়ে, এত শয়তান হয়েছো কেন তুমি? খুব পেকেছো না? তোমার ভাইকে বলছি দাঁড়াও, এই মেয়েকে বিয়ে না দিয়ে শান্তি নেই।